যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল, সেই আওয়ামী লীগই কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে? এই যে ইউটার্ন, এটা কি হঠাৎ করেই ইউনূস সরকারের নিজস্ব সিদ্ধান্ত, নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপও নেই, বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণেরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। সুৎখুর ইউনূস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? সুৎখুর ইউনূস এবং তার বিহারি মহল্লার সকল কর্মী সমর্থকদেরকে আমার এই প্রশ্ন, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? আওয়ামী লীগের ভুল কি ছিল? আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বক্তৃতা দিতে যেয়ে তিনি দাঁড়িয়ে সেই কথাটা বলে, অর্থাৎ সে যেটা চক্রান্ত করে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকারকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে সেটা বলে আবার হাতে তালি দেয়। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই দখল করতে পেরেছে এই কথাটা বলতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন। এই প্রথম আজকে শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে তিনি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এই চ্যালেঞ্জটা যদি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় গ্রহণ করেন এবং সেই মাফিক কাজ করতে শুরু করেন, তাহলে সেগুলো কন্ট্রোল করা বা সেগুলোকে মানে এই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে সম্ভব হবে কিনা, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কালকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় তিনি জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদের ক্ষমা করা হবে এবং তাদের নির্বাচনের পুরোপুরি ব্যবস্থা করা হবে, মানে নির্বাচনে নিয়ে আসা হবে। এটা আসলে কতটুকু সত্য? আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক যারা আছে তারা বলছে তারা ক্ষমা চাইবে না, কারণ তারা কোনো ভুল করেনি। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে ডক্টর খলিল যুক্তরাষ্ট্র থেকে আসার পরে যুক্তরাষ্ট্র থেকে নানান চাপ আসছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, নির্বাচনে ফেরানোর জন্য এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার জন্য। আবার এদিক থেকে দেখা যাচ্ছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি শেখ হাসিনা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ করে বসেছেন। আসলে দেশটা একদম উলটপালট ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে এই ঘটনাগুলো কি কি জানবো আজকের এই ভিডিওতে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সুৎখুর ইউনূসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল। বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনাদ করতেছে। কেন জানেন? সুৎখুর ইউনূস আজকে যেই বক্তব্য দিয়েছে, আজকে যেই বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি আসলে জুলাই জঙ্গিদের মেনে নেবার মতো নয়। আজকে গণমাধ্যমে দুইটা সংবাদ প্রকাশিত হয়েছে, যে দুইটা সংবাদ দেখার পর আমার সেই 1971 সালের 7 ডিসেম্বরের কথা ইতিহাসে পড়েছিলাম সেটা মনে পড়ছে। প্রথম সংবাদ, সুৎখুর ইউনূস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? সুৎখুর ইউনূস এবং তার বিহারি মহল্লার সকল কর্মী সমর্থকদেরকে আমার এই প্রশ্ন, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? আওয়ামী লীগের ভুল কি ছিল? প্রথমত, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল ছিল না, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বিশেষ শ্রেণীর নেতাকর্মী ছিল যাদের ভুল ছিল। অবশ্যই ভুল ছিল, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। ভুলটা এরকম ছিল তারা ষড়যন্ত্র বুঝতে পারেনি, ভুলটা এরকম ছিল ষড়যন্ত্রকে তারা উপেক্ষা করেছে, ভুলটা এরকম ছিল সেই ষড়যন্ত্রে অনেকে হয়তো বা সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ পরিবারের অসংখ্য নেতাকর্মীর সন্তানরা এই জঙ্গি উত্থানে সমর্থন দিয়েছিল। এগুলো আওয়ামী লীগের ভুল ছিল। আওয়ামী লীগ সময় অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের ভুল ছিল ওয়াকারের মতো গাদ্দারকে বিশ্বাস করা। আওয়ামী লীগের ভুল ছিল মির্জাফর সেনাবাহিনীকে বিশ্বাস করা। এবং শেখ হাসিনার সব থেকে বড় ভুল ছিল সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পণ করা। যদি আওয়ামী
লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে যেত 4 তারিখ রাত থেকে কিংবা 5 তারিখ সকালে, টোটাল ইম্পসিবল ছিল বাংলাদেশে এই অভ্যুত্থান হইতো না, এই জঙ্গি উত্থান হইতো না। সেনাবাহিনী 4 তারিখ পুলিশের উপর গুলি চালিয়েছিল। সেদিন বোঝা উচিত ছিল মিরপুরের সেই ঘটনার পর যে গভর্নমেন্ট আর টিকতে পারবে না। যাই হোক, ইউনূস বলেছে আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। আওয়ামী লীগ তো কোনো ভুল করে নাই। আওয়ামী লীগ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগ ইউনূস এবং তারেক রহমানের মতো অসংখ্য দেশদ্রোহী ব্যক্তিবর্গের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, যার কারণে তাদের পতন হয়েছে। বাংলাদেশে নির্বাচন হচ্ছে, 12 ফেব্রুয়ারি হোক কিংবা মার্চে হোক নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। গত 3 মেয়াদে 14, 18, 24 আওয়ামী লীগের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, কারচুপি নির্বাচন বলা হয়, রাতের আধারের নির্বাচন বলা হয়। কিন্তু এখন যেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেটা কি আদৌ সুষ্ঠু উপায় নির্বাচন হচ্ছে? ভুলেও না। তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কতদিন তিনি সার্ভাইভ করতে পারবেন, কতদিন তিনি ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবেন, সেটাও কিন্তু একটা বিশাল চিন্তার জায়গা। 1996 পুনরাবৃত্তি যদি বাংলাদেশের ইতিহাসে ঘটে, রাজনীতিতে মোটেও অবাক করার মতো কোনো ঘটনা ঘটবে না। 96 বিএনপি এককভাবে নির্বাচন করেছিল, কিন্তু 3 মাসও স্থায়ী হতে পারে না সরকার নিয়ে। ঠিক এমনটা 2026 সালে এসে আমরা হয়তো বা দেখতে পারবো। তবে এখানে আওয়ামী লীগের কূটনৈতিক পারদর্শিতা, কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক সক্ষমতা এবং তাদের আভ্যন্তরীণ যে ঐক্যের ব্যাপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সহায়ক হিসেবে কাজ করবে। হয়তো বা কূটনৈতিক ভাবে আগাচ্ছে, যার কারণে কিন্তু সুৎখুর ইউনূস তার মুখ দিয়ে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। এখন সুৎখুর ইউনূসকে কই থেকে প্রেসার দেওয়া হয়েছে, কোথা থেকে প্রেসার আসতেছে, এটা আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বুঝতে পারবেন। তো যে ইতিহাসের কথা মনে পড়তেছিল, তার আগে আরেকটা সংবাদ দেখিয়ে নিই আপনাদেরকে। জিয়াউল আহসান, আলোচিত সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনি দোষ স্বীকার করবেন কিনা। জিয়াউল আহসান স্পষ্ট বলে দিয়েছেন নট গিলটি, অর্থাৎ তিনি যা করেছেন অতীতে তার জন্য তিনি গিলটি না। ভুল কখনো স্বীকার করবেন না, কারণ তিনি ভুল করেন নাই। জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি, দেশদ্রোহী শক্তি, রাজাকার, আন্তর্জাতিক চক্রান্তকারী, সন্ত্রাসী, খুনি, মাফিয়াদেরকে ধরে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করেছেন। এটার জন্য তো আসলে ভুল স্বীকার করার প্রশ্নই আসে না। সো একইভাবে গত বছর জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে, সাধারণ মানুষকে গুলি করা হয়েছে, 7.62 ব্যবহার করা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, লাশের ব্যবসা করা হয়েছে, কোনো কিছুর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমা প্রত্যাশা করবে না, ক্ষমা প্রার্থনা করবে না। এটা টোটালি ইম্পসিবল এবং সুৎখুর ইউনূস এটা জানে আওয়ামী লীগ কখনো ক্ষমা চাইবে না এবং রিকনসিলিয়েশন সম্ভব না। ঠিক সেটা জেনে সুৎখুর ইউনূস কথাটা বলেছে এবং তারা জানে আওয়ামী লীগ কখনোই তাদের সাথে নিকোজিশন করবে না, লিয়াজুতে যাবে না। যে ঘটনা আমার মনে পড়তেছে দুইটা সংবাদ দেখার পর, 1971 সালের 7 ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি বুঝে গেল তাদের পতন অর্থাৎ তাদের পরাজয় সুনিশ্চিত, ভারতবর্ষ অনেকটা আগ্রাসী ভূমিকার মধ্যে আগাচ্ছে, তখন তারা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব পাকিস্তান সরকার জাতিসংঘে জানায়। জাতিসংঘ, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, একাধিক দেশ যুদ্ধবিরতির এই প্রস্তাবে সমর্থন দেয়, তারা আহ্বান জানায়। কিন্তু রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করে নাই, তারা ভেটো দিয়েছিল, যার কারণে জাতিসংঘ এই প্রস্তাব কিন্তু কার্যকর করতে পারে নাই। তারই ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। সেই ঘটনাগুলো আমার মনে পড়তেছে কেন, সুৎখুর ইউনূসের সময় কিন্তু শেষের দিকে, নির্বাচন হলেও তাকে চলে যেতে হবে। হতে পারে বিএনপি ক্ষমতায় আসলে তাকে একটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে উপপ্রধানমন্ত্রী, সেটা পরের বিষয়। কিন্তু আলটিমেটলি সুৎখুর ইউনূসের যে মেয়াদকাল সেটা কিন্তু শেষের দিকে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে কিংবা হবে, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা অবৈধ নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি 72-এর সংবিধান বলবৎ থাকে, এবং সেটা আছে। 72-এর সংবিধানের উপর নির্ভর করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে অবৈধ একটা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে অবৈধ ইলেকশন কমিশনের মধ্য দিয়ে। এই সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে, যা যা বলেছে, যা যা করেছে, সবকিছুকে পরবর্তীতে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ সংসদ ব্যতীত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য আগামী দিনে হবে না, কারণ শেখ হাসিনা এখন সংবিধান অনুসারে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। সো দ্যাট ভেবে নেন বিএনপির ভাই বোনেরা, তারেক রহমান সাহেব, খাম্বা সাহেব, আপনি নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হবেন, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 1 বছর, বড় জোর 1.5 বছর কিংবা 2 বছর, এর বেশি আপনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন। এবং এইটুকু নিশ্চিত থাকেন, নাহিদ রেঞ্জের সাথে মিলিয়ে আমাকে বলতেই হচ্ছে, তারেক রহমান সাহেব, আপনি ভবিষ্যতে বাংলাদেশের সরকারের কোনো পিওন হইতে পারবেন না, লিখে রাখতে পারেন। আপনি প্রধানমন্ত্রী হন, ওয়েলকাম, কিন্তু প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল কতদিন থাকে সেটাই দেখার বিষয়। সবশেষে আবার বলতেছি, আওয়ামী লীগ কোনো ভুল করেনি, ভুল করেছিল আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু অনুপ্রবেশকারী সুবিধাবাদী চক্র, যারা সবসময় স্বার্থের কথা ভেবেছে, যারা সবসময় আওয়ামী লীগকে কিভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যায় সে চিন্তা করেছে, যার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। যার কারণে ষড়যন্ত্রকারীরা খুব সহজেই অল্প দিনের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যেতে বাধ্য করেছে। ভালো থাকবেন। সুৎখুর ইউনূসের মনোবাসনা কখনোই পূরণ হবে না। 12 ফেব্রুয়ারির নির্বাচন কি ছিল, এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা, এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি। ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে, আনতেই হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয়, নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে। আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে, রাজনীতির দরজা, নির্বাচনের দরজা। এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক 2 জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোট স্ট্যান, এই দুজন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকালে, ওই বৈঠকে ইউনূস বলেছেন সাবেক শাসকরা মানে আওয়ামী লীগ এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। এই কথাটি তিনি এর আগেও বলেছেন, কিন্তু গতকাল আবার বলেছেন। এবং এরপরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া
শুরু করতে পারেননি বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি। এটি নিয়ে একবার কথা হয়েছিল, কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি, পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্ভীর এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, এবং ওই দুই কূটনীতিক হয়তো মার্কিন কোনো স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনূসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন, তাকে জানিয়েছেন। এর প্রেক্ষিতেই হয়তো ইউনূস বলেছেন সত্য এবং জাতীয় পুনর্মিলন রিকনসিলিয়েশন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন। এ কথা সত্য, এটি আওয়ামী লীগের জন্য তিনি এর আগেও বলেছেন। কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাকে আপনারা সবাই চেনেন। দেখে মনে হয় যে তিনি একজন বোকাশোকা, সহজ সরল, সোজা সাপটা মানুষ। তার মতো সহজ সরল উপদেষ্টা পরিষদের দ্বিতীয়টি আর নাই, এরকমই কিন্তু প্রথমে মনে হয়েছে। পরবর্তীতে কিছুদিন আগে দেখলাম তাকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের মধ্যে থানা থেকে যে অস্ত্র লুট হওয়া, সেই অস্ত্রগুলো উদ্ধার হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তর দিলেন আলুর দাম, পেঁয়াজের দাম, এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে তার বক্তব্য ভাইরাল হলো। তারপরে সাংবাদিকদের উপর চড়া হওয়া, তাদেরকে ধমক দেওয়া, এটাও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এই বিষয়গুলো দেখে অনেকে বললো তিনি একজন অযোগ্য মানুষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য একজন যে কোয়ালিটির মানুষ দরকার তার মধ্যে সেই কোয়ালিটি বিদ্যমান না। এই কথাগুলো সামনে চলে আসলো। যাই হোক, এই নরম সোজা মানুষ তিনি তো আজকে যে কথাটা বলছেন সেটা শোনার পরে আপনার মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, তিনি তার কথা শুনে বা তার ব্যবহার বা তার শরীরের অঙ্গভঙ্গি সকল কিছু দেখে যদিও তাকে সহজ সরল মনে হয়, কিন্তু সহজ সরল না, তার মনের মধ্যে জেদ আছে। তিনি একজন কঠিন মানুষ, জেদি মানুষ এবং ব্যাপক শক্তিশালী মানুষ, এরকম মনে হয়েছে। কারণ এইরকম কথা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমরা এ পর্যন্ত কারো মুখে শুনি নাই। এই প্রথম আজকে শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে। তিনি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমরা জানবো যে তিনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তার আগে আপনাদেরকে বলি, এই চ্যালেঞ্জটা যদি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় গ্রহণ করেন এবং সেই মাফিক কাজ করতে শুরু করেন, তাহলে সেগুলো কন্ট্রোল করা বা সেগুলোকে মানে এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে সম্ভব হবে কিনা, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। সেই বিষয়ে আলোচনা করব। এখানে সুন্দরভাবে তিনি কথাগুলো বলছেন। তিনি বলছেন যে সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার সাহস থাকলে, এখানে উল্লেখ করছেন যদি সাহস থাকে, অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নাই। সাংবাদিক তাদেরকে প্রশ্ন করছে, এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভানেত্রী, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তারা তো ব্যাপক হুমকি সুলভ বক্তব্য দিতেছে, নির্বাচন বয়কট করবে, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, নানান ধরনের বক্তব্য দিতেছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে কিনা। তখন তিনি বললেন যে এরকম যারা বিদেশে পালিয়ে আছে তাদের কথার কোনো মূল্য নাই, সাহস থাকলে দেশে আসুক, আইনের সম্মুখীন হোক, তারপরে তাদের কথার মূল্য দেখা যাবে। এখন তাদের কথার মূল্য নাই, কোনো প্রভাব পড়বে না, এই ধরনের কথা বলছেন। এটা নিঃসন্দেহের চ্যালেঞ্জ। আপনি কিভাবে দেখবেন জানি না, তবে আমি আপনাকে বলতে পারি যেটা নিঃসন্দেহের চ্যালেঞ্জ। দেখেন, আমি শিরোনামটা আপনাদেরকে বলি, সাহস থাকলে আইনের মুখোমুখি হোক, বিদেশে পালিয়ে থেকে হুমকির কোনো ভ্যালু নেই। আচ্ছা, আমি আবার ব্যক্তিগত আলোচনাতে যাব, আমার অবশ্যই আমি বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে এই যে নিউজটা, এই নিউজটার কমেন্ট বক্সে দেশের সাধারণ মানুষ কিছু কমেন্ট করছেন, মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো আপনাদেরকে একটু শোনাই। যেমন ধরেন, শিমুল মির্জা নামে একজন লিখছেন, সময়ে সব কিছু বলে দেবে, আপনিও নির্বাচন হয়ে গেলে দেশের মধ্যেই থাকেন, এই কথা তিনি লিখছেন। তারপরে ঘটক দুলাল নামে একজন লিখছেন, 5 আগস্টের পর আপনারা দেশে যা যা করেছেন অবৈধভাবে, দেশের সাধারণ জনগণের উপর প্রতিটা অপরাধের বিচার হবে ইনশাল্লাহ। দেশের সাধারণ জনগণের উপর যা যা করছেন 5 আগস্টের পরে সব কিছু বিচার হবে, তাই বলছেন। তারপরে মোহাম্মদ অনিক নামে একজন লিখছেন, 5 আগস্ট না হলে এদেশের মানুষ বুঝতে পারত না মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত লালন পালন এবং দেশেও ও জাতির নিরাপত্তা রক্ষার একমাত্র আস্থার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ, যার প্রমাণ আজ দেশ ও জাতির কাছে দৃশ্যমান। বাংলাদেশ আগেই ভালো ছিল, ফ্যাট আওয়ামী লীগ ছাড়া ওরা দেশটাকে আবারও পাকিস্তান বানিয়ে ছাড়বে। মন্তব্যগুলো আপনাদেরকে আগে পড়ে শোনাই। অতীত বর্তমান ভবিষ্যৎ নামে একজন লিখছেন, মানে তার আইডির নাম এটা, অহংকার পতনের মূল, আপনি কিন্তু কোনো রাজনৈতিক দলের কেউ না, এমন আগ্রাসী মনোভাব ছাড়ুন, নিরপেক্ষ থাকুন। তিনি সুন্দর কথা পরামর্শ দিচ্ছেন। হাসিবুল হোসেন লিটন মোল্লা নামে একজন লিখছেন, স্যার আপনি একজন নিরপেক্ষ হিসাবে একটি দায়িত্ব নিয়েছেন, আপনার মুখে এসব কথা বলা ঠিক না। তারপরে দেখেন,
জয় বাংলা ভাইবস নামে এক আইডি তিনি লিখছেন, আইন কি আছে? মানে প্রধান ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টাতে বললেন যে সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হোক, তখন তিনি বলছেন আইন কি আছে? সুষ্ঠু আইন থাকলে মুখোমুখি হতো, দেশ তো এখন মব সন্ত্রাসীদের হাতে। তারপরে আরেকটা মন্তব্য পড়ে আপনাদেরকে শেষ করবো, আর দুই তিনটা মন্তব্য দেখেন। রাহিবুল হক রঞ্জু নামে একজন লিখছেন, আইন থাকলে মানুষ আইনের আশ্রয় যায়। এখন তো দেখি সাংবাদিক সাহেবরাই জেলের ভয়ে কিছু লিখতে আর বলতেও পারে না। আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা শুধু ভোট দিত তাদের ঘর ছাড়া করে আপনি ভালোই আইনের শাসন দেখাচ্ছেন। দেখেন, আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা শুধু ভোট দিত তাদেরকেও ঘর ছাড়া করছে এই সরকার, তাই বলছেন রঞ্জু সাহেব। তারপরে দেখেন এস.এম. বারী, তিনি লিখছেন এই মন্তব্যটা খুবই ইন্টারেস্টিং। তিনি লিখছেন, তারা সাহস করে দেশে ফিরলে আপনাদের গর্ত খুঁজতে হবে পালানোর জন্য, বরং যেমন আছেন তেমনই থাকুন। যাই হোক, আরও অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্য আমি গেলাম না। এখন আপনাদেরকে এই যে লাস্টের মন্তব্যে যে কিছু কথা বলি, যে তারা যদি সাহস করে দেশে আসে তাহলে তো আপনাদের গর্ত খুঁজতে হবে, অর্থাৎ যেমন আছেন তেমনই থাকেন। এটা হচ্ছে এস.এম. বারী সাহেব লিখছেন। এখন আমি যেটা আপনাদেরকে বলি, যদি তারা দেশে আসেন, আমরা তো শেখ হাসিনার বক্তব্যের মাঝে একাধিকবার যে দেশে আসতে চান তিনি, ভারতও তাকে ছাড়ছেন না যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো না। আচ্ছা, তারা যদি এই মুহূর্তে ঘোষণা দেয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টার ডিক্লেয়ার বা স্বরাষ্ট্র উপদেষ্টার চ্যালেঞ্জকে গ্রহণ করে তারা যদি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে দেশে যাব, আইনের মুখোমুখি হব, আইনে যেটা আছে সেটা হবে, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। অবশ্যই তো আসলে নিরাপত্তা দিতে হবে। আপনি মব তৈরি করে তাদের প্রাণহানি ঘটাইবেন, তাদের বিপর্যস্ত করবেন, সেইটা তো আর এরকম পর্যায়ে কে আসবে? আপনি এইটা নিশ্চিত যদি করতে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিশ্চিত করতে পারে, হ্যাঁ তারা দেশে আসুক, আইনের মুখোমুখি হোক, তাদেরকে আইনিভাবে সকল প্রকার সুরক্ষা প্রদান করা হবে এবং সেটা নমুনা দেখেন আসে কি না আসে। আর একটা বিষয়, আশাও লাগবে না, আমি যতটুকু বুঝি তাদের আশাও লাগবে না, শুধুমাত্র ঘোষণা যদি দেয় শেখ হাসিনা যে আমি অমুক তারিখে অমুক সময় বাংলাদেশের অমুক জায়গায় ল্যান্ড করব, দেখবেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে পরিবর্তন হয়, কতজন লেজ গুটিয়ে কিভাবে ওই যে লাস্টের বা মিস্টার বাড়ির মতো মন্তব্যের মতো যে গর্ত খোঁজা শুরু করে। বিশ্বাস না হয় দেখেন যদি এরকম ঘটে। তবে আমি সত্যি অবাক হয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে একজন মানুষ যাকে দেখে সহজ সরল মনে হতো, তাকে যখন প্রশ্ন করা হলো যে এই যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, কেন পারতেছেন না, কোন ভয়ে কোন চাপে, আপনাদের ব্যর্থতা কোথায়? তখন তিনি বলেন এই প্রশ্নের আমি উত্তরে দেবো না, আমি উত্তর দেবো পেঁয়াজের দাম কেন বাড়লো। তখনও কিন্তু আমি কথা বলি নাই, কারণ তাকে আমার কাছে মনে হয়েছে তিনি একজন মানে সহজ সরল মানুষ, একেবারে ভাজা মাছ উল্টে খাইতে পারে না। কিন্তু আজকে যে কথাটা বললেন সত্যি এটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বা জয় গ্রহণ করবেন কিনা সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।